এবং আরো স্পেসিফিকলি যদি বলতে চাই তাহলে বলবো যে হোয়াট ওয়েন্ট রং উইথ কুলি। কুলি যে আমার মানে অত্যধিক খারাপ বা একদম দেখার অযোগ্য মনে হচ্ছে এরকম কিছু না। সবচেয়ে যেটাতে হতাশ হয়েছি সেটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিনেমান সাকিব এবং আজকে আমরা কথা বলবো কুলি সিনেমাটি নিয়ে। এবং আরো স্পেসিফিকলি যদি বলতে চাই তাহলে বলবো যে হোয়াট ওয়েন্ট রং উইথ কুলি। কুলি কেন প্রত্যাশা মাফিক সেই ভালোবাসাটা পেল না দর্শকের কাছ থেকে, সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো। 30 साल से मैंने एक आदमी से ये राज छुपा के रखा। अगर उसे पता चला। কুলি সিনেমাটি হলে রিলিজ হয়েছে বেশ আগেই। হলে তো আমাদের পক্ষে দেখা সম্ভব না, যখন ওটিটি প্ল্যাটফর্মে আসলো তখনই দেখলাম। এবং সেক্ষেত্রে বলতে চাই যে কুলি নিয়ে আসলে আমি অনেক জায়গায় অনেক বেশি নেগেটিভ রিভিউ শুনেছি এবং সেটা কিছু না কিছু তো মাথায় থেকেই যায়। যদিও আমি চেষ্টা করি যে পুরোটা না পড়ার বা পুরোটা না দেখা, তারপরেও তো অনেক সময় চলে আসে। কুলি যে আমার মানে অত্যধিক খারাপ বা একদম দেখার অযোগ্য মনে হচ্ছে এরকম কিছু না। তবে হ্যাঁ, আমি এই ব্যাপারে একমত যে কুলি আমার কাছে মনে হয় এখন পর্যন্ত লোকেশের সবচেয়ে দুর্বল সিনেমাই বলা যেতে পারে এবং কুলিকে বিলো অ্যাভারেজ বা খুব টেনে টুনে হয়তো একটা অ্যাভারেজ সিনেমা বলা যেতে পারে এবং সেটার দায়ভার কিন্তু লোকেশের উপরেই বর্তাবে। আমি যদি একটু শুরু থেকে ব্যাখ্যা করি, গল্পে চলে আসি। গল্পে আমরা দেখতে পাই যে একটা ডকইয়ার্ড আমরা দেখতে পাই জাহাজে, যেখানে অনেক ব্যবসা হয়ে থাকে, যেখানে সোনার ঘড়ির আসলে ব্যবসা হয়ে থাকে এবং সেখানে একজন লোক কাজ করতেন। তিনি কি পেশায় কাজ করতেন সেটা আমরা প্রথমে জানতে পারি না। তাকে মেরে ফেলা হয় এবং তার যে মেয়ে থাকে সেই মেয়ে রজনীকান্তের সাথে তার একটা মুখোমুখি দেখা সাক্ষাৎ হয়ে যায়, কারণ রজনীকান্তের সাথে তার বাবার বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং রজনীকান্ত তখন জানতে চায় যে কীভাবে তার বাবা মারা গিয়েছে এবং সেটা তারা জানতে পারে না এবং সেটা জানতে গিয়ে তিনি সেই গ্যাংদের দলে আর কি যোগদান করে, মাফিয়াদের দলে যোগদান করে এবং আস্তে আস্তে তিনি জানতে পারেন যে আসলে এর পেছনে অনেক বড় কিছু ঘটনা লুকিয়ে আছে এবং তার একটি চেয়ার বানিয়েছিলেন তার সেই বন্ধু এসে, এবং সেই চেয়ারটা আসলে কিসের কাজ করে সেটা জানতে গিয়ে আস্তে আস্তে তিনি আরও কিছু জানতে পারেন এবং গল্পের ডালপালা গজায়, গল্প অনেক দিকে যায়। প্রথমেই যেটা বলতে চাই, সিনেমাতে কী কী ভালো লেগেছে। দ্য ওয়ান অ্যান্ড অনলি রজনীকান্ত অবশ্যই, এবং 74 বছর বয়সে তিনি যেই সোয়াগ দেখান, তিনি যেভাবে অভিনয় করেন, তিনি যেভাবে তার ক্লোজ আপ প্রত্যেকটা লুক দেন। আমি জানি যে মারামারিগুলো তিনি করেন না, সেজন্য অনেক কিছু রয়েছে, ডিএজিংয়ের জন্য এখন এআই রয়েছে, অনেক কিছু রয়েছে। তবে তার যেই কাজগুলো, যে ক্লোজ শটগুলো বা ইমোশনাল সিনগুলো বা তিনি যে সোয়াগ দেখাচ্ছেন, সেখানে তো আসলে অন্য কেউ আমার মনে হয় আসলে কখনো সেটা করতে পারবে বা সেটা কোনোভাবেই সেটা কপি করা সম্ভব। দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি রজনীকান্ত এবং তিনি তার জায়গায় আসলে 100% ঠিক এবং সেই জায়গাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই সিনেমার সেকেন্ড হিরো হচ্ছে আমার কাছে মনে হয় যে অনিরুদ্ধ, যিনি এই সিনেমা বিজিএম করেছেন। এই সিনেমা অনেক সিন আছে যে সিনগুলোতে আসলে যদি এই বিজিএমটা আপনি সরিয়ে দেন সেটা খুবই বিলো অ্যাভারেজ একটা সিন হয়ে যাবে এবং এই জায়গায় অনিরুদ্ধকে আসলে ক্রেডিটটা দিতেই হয়। এবং ওভারঅল মোটামুটি লোকেশ যেরকম একটা স্টাইলিশভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেন সেটা তো তিনি করেছেনই, সেভাবে মোটামুটি করেছেন এবং গল্পের কোর আইডিয়াটা কিন্তু খুব একটা খারাপও ছিল না সব দিক থেকে। তবে সিনেমাটাকে যেটা ভুগিয়েছে আমার কাছে মনে প্রধানত ভুগিয়েছে সিনেমার সেকেন্ড হাফ। প্রথম হাফটা আপনি মোটামুটি এনজয় করতে পারলেও সেকেন্ড হাফে গিয়ে গল্পটা আসলে কোন দিকে যাচ্ছে এবং এত ক্যারেক্টার আসছে আসলে এবং কেন আসছে, কার উদ্দেশ্য কি, একটা সময় আপনি দেখলেন যে এই ক্যারেক্টার এখানে, ঠিক কিছুক্ষণ পরে আপনি সেই ক্যারেক্টারটাকে অতি অল্প সময়ে আরেক জায়গায় চলে যেতে দেখবেন, যেটা বাস্তবে বা সিনেমাটিক লিবার্টি নিলেও কিন্তু আসলে এত দ্রুত যাওয়াটা আসলে সম্ভব না এবং সেটা দর্শক হিসেবে কিন্তু অনেকটাই হতাশ বোধ করে। এবং সিনেমাতে আমরা প্রধানত আগ্রহী ছিলাম যে সিনেমার যে ক্যামিওগুলো, এবং ক্যামিওগুলো আমার কাছে খুবই ওয়েস্টেড মনে হয়েছে। উপেন্দ্রর কথা বলি বা আমির খানের কথা বলি, আমির খান কেন এই ক্যামিও করতে রাজি হলেন আই হ্যাভ নো আইডিয়া এবং তাকে খুব অসাধারণভাবে যে রিপ্রেজেন্ট করা হয়েছে বা প্রেজেন্ট করা হয়েছে সেটাও আমার কাছে একদমই মনে হয়নি। সবচেয়ে যেটাতে হতাশ হয়েছি সেটা হচ্ছে যে নাগার্জুনাকে আমার কাছে মনে হয় যে অনেকদিন পর এতটা স্টাইলিশভাবে প্রেজেন্ট করা হচ্ছে সাইমন ক্যারেক্টারে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে তিনি খালি স্টাইলিশভাবে প্রেজেন্টই করা হয়েছে, বাট তার যে ব্যাকগ্রাউন্ড স্টোরি বা তার যে ফ্ল্যাশব্যাক স্টোরি সেটা ঠিকঠাক মতো আমার কাছে মনে হয় বিল্ড আপ করা হয় এবং তিনি শুধুমাত্র দেখা যাচ্ছে তিনি বিজনেস করছেন, তিনি আসছেন, দু একজনকে মেরে ফেলছেন, পুরো সিনেমা জুড়ে এটাই তার কাজ এবং হুট করে তার মনে হলো যে লোকেশ হয়তো মনে হচ্ছে আচ্ছা ওনাকে আরেকটু স্টাইলিশভাবে দেখায়, আবার স্টাইলিশভাবে দেখালেন, তো পুরো সিনেমা জুড়ে তিনি এভাবে আসছেন আর যাচ্ছেন, একটু মারামারি করছেন, কিন্তু তার ক্যারেক্টারটাকে সেভাবে শেষ পর্যন্ত মানে ঠিকমতো গুরুত্বই দেওয়া হলো না এবং এটা দর্শক হিসেবে আসলে খুবই কষ্টদায়ক, খুবই পীড়াদায়ক। আরেকটা যেটা ব্যাপার, এটা লোকেশের এটা কেমন ব্যাপার আমি জানি না, একটা খুব ইন্টেন্স একটা সিন, একটা ডকইয়ার্ডে আমরা একটা জায়গায় দেখতে পাই যে একজন তাদের মধ্যে কোনো একজন হয়তো গাদ্দার লুকিয়ে আছে বা কোনো একজন পুলিশ ইনফর্মার আছে, তাকে খুঁজতে যাবে। হুট করে আমরা দেখতে পাই যে আমাদের যে সৌভিন শাহের, তিনি হুট করে একটা মনিকা নামের একটা গান শুরু করে দেন, নাচানাচি শুরু করে দেন। একটা ইন্টেন্স মোমেন্টে কেন এই জিনিসটা আমি জানি না। ঠিক এই সিনেমাতে কিছুক্ষণ পর আবার দেখতে পাই যে আরেকটা ইন্টেন্স মোমেন্ট, সেখানে নাগার্জুন একটা ডেভিল নামে কি একটা গান, সেটা তিনি শুরু করে যায়, নাচানাচি শুরু করে দেন। এই ব্যাপারটা কেন আমি জানি না, এটা আমার কাছে মনে হয় যে দর্শকের মনোযোগটা আরেক দিকে সরিয়ে নিয়ে যায়।
ভালো দিকের কথা বলছিলাম শুরুর দিকে, আরেকটা ভালো দিকের কথা না বলে না, সোভিন শাহিদ তিনি দুর্দান্ত অভিনয় করেছেন, বিশেষ করে ফার্স্ট হাফে খুবই দুর্দান্ত। তবে সেকেন্ড হাফে আমার কাছে মনে হয় যে তার ক্যারেক্টারটা অনেকটা একরৈখিক হয়ে যাচ্ছিল, একমাত্রিক হয়ে যাচ্ছিল। এই ব্যাপার স্যাপারগুলো খুবই আমার কাছে মনে হয় যে খুব পেন দিয়েছে। এবং সিনেমাটা একটা সময় কি মনে হচ্ছে মানে অতিরিক্ত লেন্দি, এত লেন্দি একটা সময় হচ্ছে কোথায় যাচ্ছে সিনেমাটা বুঝতেই পারছি না। এবং সিনেমার শেষের দিকে যে একটা ফ্ল্যাশব্যাকের কথা রজনীকান্ত বলতে থাকেন, সেটা তিনি প্রায় পুরোটাই নিজের মুখে বলতে থাকেন। মানে এতটা স্পুন ফিডিং, এটা আসলে বাংলাদেশের কন্টেন্টে দেখতে পারি, কিন্তু লোকেশের কন্টেন্ট আসলে ভাই দেখতে পারবো সেটা আমি কোনোটাই আশা করিনি। তো এই ব্যাপার স্যাপারগুলোই আমার কাছে মনে হয় যে কুলিকে দর্শকের কাছে সেই ভালোবাসাটা অর্জন করতে বাধা প্রদান করেছে। ইউনিভার্স বানানোর চক্করে তিনি আসলে তার সিনেমার প্রধান যে উপাদান অর্থাৎ স্ক্রিপ্টে তিনি যেই মনোযোগটা দিতে পারছেন না বা ক্যামিও আনতে যাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, এটা আমার কাছে মনে হয় যে তার সিনেমাকে কোথাও না কোথাও হ্যাম্পার করছে। আর একটা কথা না বলি নয় যে সিনেমা রিলিজের আগে বিভিন্ন ইউটিউবার যারা আছে তারা যে ধরনের বিভিন্ন থিওরি দিয়ে থাকে, ইদানিং মনে হচ্ছে সেই সব থিওরি সিনেমার চেয়ে বেটার। এবং আমার কাছে সেক্ষেত্রে মনে হয় অনেক সময় এইসব ইউটিউবাররা যদি সিনেমার স্ক্রিপ্টিং লেভেলে থাকেন, আমার কাছে মনে হয় যে তারাও সিনেমার একটা বেটার আউটপুট দিতে পারবেন এইসব ডিরেক্টরদের চেয়ে। তো আমার কাছে মনে হয় যে লোকেশের একটু ভাবা উচিত। লোকেশকে আমি খুবই পছন্দ করি, বিক্রম আমার খুব পছন্দের সিনেমা, ইভেন কার্তিও আমার খুবই পছন্দের সিনেমা। তবে বিক্রম দেখার পরে আমি যেটা আশা করেছিলাম সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে লোকেশ অনেকটাই পিছিয়ে গেছেন। ইভেন লিও আমার কাছে মনে হয় যে অনেকটাই বেটার একটা আউটপুটের সিনেমা ছিল। তো শুনতে পাচ্ছি যে এরপরে নাকি তিনি কমল হাসান এবং রজনীকান্তকে একত্রে মিলে সিনেমা করছেন। যদি শুধুমাত্র দুজনকে একত্রে করার উদ্দেশ্য থাকে তাহলে আমার কাছে মনে হয় আরেকটু ভেবে দেখার দরকার। আর যদি মনে হয় যে এরকম কোনো স্ক্রিপ্ট পেয়েছেন যেখানে দুজনই সমানভাবে গুরুত্বপূর্ণ এবং দুজনই ক্যারেক্টারকে জাস্টিফাই করবেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ঠিক আছে। এখন লোকেশ কোনটা করবেন সেটা লোকেশের উপরে। তবে দর্শক হিসেবে আমি আশা করব তিনি বেটার কিছু আউটপুট দেবেন, কারণ কুলি দেখে আমি খুব একটা মনোভূত হয়নি আসলে আমার কাছে সিনেমাটা। সো দ্যাট ওয়াজ মাই রিয়াকশন। কুলি দেখে আপনার কেমন লাগলো আমাকে জানতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সিনেমা সাকিবকে।